লেখিকা সুপ্রিয়া ঘোষের স্বপ্ন ছোঁয়া। আবার সেই একই কথা মা, তোমাকে কতবার বলেছি পাড়ার লোকেদের কথায় কান দেবে না। শ্রেয়া খাতার পাতা থেকে চোখ না তুলেই কথাগুলো বলল। ওর সামনে তখন বিএডের কিছু নোটস আর টিউশনির খাতা ছড়ানো। ও একটু আগেই একটা খাতা দেখা শেষ করে ওটার নম্বর যোগ করছিল। মালতী দেবী মেয়ের ঘরের দরজার চৌকাঠে এসে দাঁড়ালেন। ওনার মুখের ক্লান্ত রেখাগুলো যেন আরও স্পষ্ট দেখাচ্ছে। আঁচল দিয়ে কপালের ঘামটা মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বললেই হলো রে শ্রেয়া। বাজারে গেলে পালবাড়ির বড় বউ আজ সবার সামনে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো মালতী, মেয়ের তো বিএসসি এমএসসি সব পাঠ চুকলো, বয়সটাও অনেক হলো, তা বিয়ে থা দেবে কবে, নাকি মেয়ে চিরকাল ঘরেই বসে থাকবে? শ্রেয়া এবার কলমটা টেবিলের ওপর রাখল। মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি কি বললে? আমি আর কি বলবো, আমরা গরিব মানুষ, আমাদের কি অত মুখের ওপর জবাব দেওয়ার ক্ষমতা আছে? মাথা নিচু করে চলে এলাম। মালতী দেবীর গলাটা একটু বুঝে এলো। তিনি দরজার পাশ থেকে ঘরের ভেতরে এসে খাটের উপর বসলেন। একটু চুপ করে থেকে বললেন, তোর বাবাও তো শরীরে আর পারে না, আজ সকাল থেকে কোমরের ব্যথাটা আবার চাড়া দিয়েছে, তাও ওই শরীর নিয়ে কারখানায় গেল। কতদিন আর এভাবে তুই নিজে টিউশনি করে আর আমি লোকের ব্লাউজে হুক লাগিয়ে সংসার টানবো? একটা ভালো ঘর বর দেখে। মা। শ্রেয়া মায়ের হাত দুটো নিজের হাতের মধ্যে নিল। ও দেখলো মায়ের হাত দুটো ব্লাউজের হুক লাগাতে লাগাতে কেমন খসখসে হয়ে গেছে। ও একটু নরম গলায় বলল, বিয়ে করা ছাড়াও জীবনে আরও অনেক কিছু করার থাকে, বিয়েটাই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি শুধু পরান্নভোজী হয়ে অন্যের সংসারে গিয়ে রান্নাবান্না করার জন্য নয়। নিজের পায়ে দাঁড়াবো, আমাদের এই অভাবের দিনগুলো ঘোচাবো, তারপর বিয়ের কথা ভাববো। আর যদি চাকরি না পাই তবে সারা জীবন এভাবে আইবুড়ো হয়েই থেকে যাব, তাও ভালো। মালতী দেবী মেয়ের মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলেন না। মেয়ের এই জেদ তিনি চেনেন। এমএসসি করার সময় যখন ফিজ জমা দেওয়ার টাকা ছিল না, মেয়েটা তখন রাতে না ঘুমিয়ে নোটস তৈরি করে টিউশনি বাড়িয়েছিল। কিন্তু সমাজ তো এই জেদ বোঝে না, তারা শুধু বয়সটাই গোনে। ওনার চোখ দিয়ে দুটো ফোঁটা জল গড়িয়ে পড়ল। শ্রেয়া মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলল, তুমি একটু জিরিয়ে নাও মা, 5টা বাজতে চলল, এবার প্রথম ব্যাচের ছাত্রগুলো চলে আসবে। বিকেলের দিকে দুটো ব্যাচ পড়ানো শেষ করে শ্রেয়া যখন মোড়ের মাথার দিকে রওনা হলো, তখন চারপাশটা বেশ আবছা হয়ে এসেছে। ও জানতো আজকে রাহুলের সাথে দেখা হওয়া মানেই একটা বড় অশান্তি। রাহুল একটা বেসরকারি সংস্থায় চাকরি করে, মাইনে ভালোই, দুজনে বেশ কয়েক বছর ধরে সম্পর্কে আছে। রাহুল ল্যাম্পপোস্টের নিচে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। শ্রেয়াকে আসতে দেখে ও বাইক থেকে নেমে সোজা বলল, শ্রেয়া, বাড়িতে আর এক মুহূর্ত সময় দিচ্ছে না, মা পরিষ্কার বলে দিয়েছে আগামী অঘ্রাণে যদি আমাদের বিয়ে না হয় তবে ওরা অন্য জায়গায় মেয়ে দেখা শুরু করবে। ঘটক অলরেডি দুটো ভালো বাড়ির মেয়ের সন্ধান এনেছে। শ্রেয়া একটু ম্লান হাসল ও নিজের ওড়নাটা ঠিক করতে করতে বলল, রাহুল, তুমি তো সব জানো, আমার বিএড শেষ হয়েছে, আমি চাকরির পরীক্ষাগুলোর জন্য দিন রাত এক করে খাটছি, সামনেই প্রাইমারির একটা পরীক্ষা দেওয়ার কথা আছে। এই অবস্থায় আমি সমস্ত কিছু ছেড়ে বিয়ে করতে পারবো না। আরে তোমার চাকরি পাওয়ার কি দরকার? রাহুল কিছুটা বিরক্ত হয়েই বলল, আমি তো ইনকাম করি, আমাদের দুজনের সংসার খুব ভালোভাবে চলে যাবে। আমার যা প্যাকেজ তাতে তোমার আর খাটবার কোনো প্রয়োজনই নেই। তুমি কেন বেকার একটা জেদ ধরে বসে আছো? তুমি ইনকাম করো, সেটা তোমার যোগ্যতা রাহুল। শ্রেয়া সোজা রাহুলের চোখের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি বেকার হয়ে তোমার ঘাড়ের উপর উঠে খেতে চাই না। সংসার যেহেতু দুজনে করব, তাই দায়িত্ব দুজনের নেওয়াই উচিত। আমি কারো ওপর বোঝা হয়ে বাঁচতে পারবো না। রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে একটা গভীর শ্বাস নিল। ও বুঝতে পারছিল শ্রেয়াকে টলানো সহজ নয়। ওর গলায় এবার আর অনুরোধ নয়, একটা চূড়ান্ত সিদ্ধান্তের সুর শোনা গেল। দেখো শ্রেয়া, বাস্তবটা বোঝো, আমার বাড়িতে রোজ এই নিয়ে অশান্তি হচ্ছে, মা বাবা রোজ কথা শোনাচ্ছেন, কোনোভাবেই আর দেরি করা সম্ভব নয়।
আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, তুমি যদি এখন বিয়েতে রাজি না হও তবে আমাকে অন্য কোথাও বিয়ে করতে হবে। বাড়িতে আর অশান্তি করতে পারবো না। শ্রেয়া রাহুলের দিকে তাকালো। যে ছেলেটা এতগুলো বছর পাশে থাকার পর আজ নিজের বাড়ির সামান্য চাপের মুখে পড়ে এত সহজে অন্য কাউকে বিয়ে করার কথা বলতে পারে, সে আর যাই হোক ওকে প্রকৃত ভালোবাসে না। শ্রেয়ার চোখে জল এলো না, বুকটা শুধু একটু শক্ত হয়ে গেল। ও বুঝতে পারল এই সম্পর্কের আয়ু এইটুকুই ছিল। ও একটা মৃদু হেসে বলল, ঠিক আছে রাহুল, তুমি যেভাবে ভালো থাকো সেটাই করো, ভালো থেকো। রাহুল অবাক হয়ে শ্রেয়ার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। ও হয়তো ভেবেছিল শ্রেয়া অন্তত একটু কাঁদবে বা অনুনয় করবে, কিন্তু শ্রেয়া একবারও পিছন ফিরে তাকালো না। এক বুক শূন্যতা নিয়েও জানতো নিজের আত্মসম্মানের চেয়ে বড় কিছু হতে পারে না। বাড়ি ফেরার পথে মোড়ের মাথায় একটা শাড়ির দোকানের সামনে দেখা হয়ে গেল স্কুল জীবনের বান্ধবী তনিমার সাথে। তনিমার কোলে তার 4 বছরের ছেলে, হাতে একটা নামি ব্র্যান্ডের শপিং ব্যাগ। তনিমা শ্রেয়াকে দেখে চিৎকার করে উঠল, এই শ্রেয়া, তুই এখনো সেই একই রকম আছিস রে? সেই সাধারণ একটা সুতির কুর্তি আর কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ। তা বিয়ে থা করলি কবে? তোর বরের কি চাকরি? কোথায় আছিস এখন? শ্রেয়া একটু অপ্রস্তুত হয়ে হাসল। ও নিজের ব্যাগটা একটু টেনে বলল, না রে, আমি এখনো বিয়ে করিনি। পড়াশোনা আর টিউশনে নিয়েই আছি, চাকরির পরীক্ষাগুলো দিচ্ছি। ও মা, এখনো বিয়ে করিসনি? তনিমার চোখে এক অদ্ভুত কৌতূহল আর এক ধরনের করুণা ফুটে উঠল। ওর ছেলের চুলটা ঠিক করতে করতে বলল, আমাদের ব্যাচের প্রায় সবার বিয়ে হয়ে বাচ্চারা প্রায় স্কুলে ভর্তি হয়ে গেছে, তুই এখনো পরীক্ষা দিয়ে যাচ্ছিস? ওই যে মনে আছে ক্লাসের রিয়া, যে বছর বছর ফেল করত, পড়াশোনায় একদম মাথা ছিল না, শুধু দেখতে সুন্দরী আর বাবার টাকা আছে বলে কত বড়লোক চাকরিওয়ালা স্বামী দেখে বিয়ে করে নিয়েছে। এখন কলকাতায় নিজেদের ফ্ল্যাট, গাড়ি, ওর বর ওকে রানীর মতো করে রাখে। আর তুই এত পড়াশোনা করে এখনো। তনিমা আরও কি যেন বলছিল, কিন্তু শ্রেয়া আর শুনল না। ও একটা হালকা হাসি দিয়ে কোনো মতে বলল, ওদের ভালো দেখে ভালো লাগলো রে, আমার একটু তাড়া আছে, মা অপেক্ষা করছে, বলে ওখান থেকে বিদায় নিল। রাস্তায় হাঁটতে হাঁটতে শ্রেয়া অবাক হয়ে ভাবছিল, সমাজের মাপকাঠিগুলো কত অদ্ভুত। কিন্তু এসব নিয়ে অবশ্য শ্রেয়ার কোনো মাথা ব্যথা নেই। ওর জীবনের একমাত্র লক্ষ্য চাকরি পাওয়া। ও নিজের যোগ্যতায় নিজের পরিচয় তৈরি করতে চায়। বাড়ি ফিরেও দেখল বাবা হাত পা ধুয়ে ঘরের মেঝেতে বসে আছেন। ওনার মুখটা খুব শুকনো দেখাচ্ছিল। শ্রেয়া জিজ্ঞেস করল, বাবা, শরীরটা ঠিক আছে তো? বাবা শুধু মাথা নেড়ে বললেন, হ্যাঁ রে মা, একটু ক্লান্তি, আর কিছু না। রাত তখন প্রায় 11:30। শ্রেয়া নিজের ঘরে টেবিলে অঙ্ক কষছিল। চারিদিক একদম নিঝুম। ঠিক তখনই পাশের ঘর থেকে ও মায়ের ফুপিয়ে কাদার আওয়াজ শুনতে পেল। মালতী দেবী ঘরের কোণে রাখা ছোট লক্ষ্মী ঠাকুরের ছবির সামনে বসে কাঁদছেন আর ফিসফিস করে বলছেন, ঠাকুর, আমার মেয়েটার একটা গতি করো, সমাজ আমাদের বাঁচতে দেবে না, ওর বাবাও আর পারছে না, আমাদের টেনে নিয়ে যাও ঠাকুর। শ্রেয়া চোখ বন্ধ করল। কলমটা ওর হাতের মুঠোয় শক্ত হয়ে বসল। একটা দীর্ঘশ্বাস ফেলে ও চোখের কোণের জলটা আঙুল দিয়ে মুছে নিল। ও নিজেকে বলল, এখন দুর্বল হলে চলবে না। ও আবার বইয়ের পাতায় মন দিল। ও জানে এই অন্ধকারের শেষ ওকে নিজেকেই খুঁজে বের করতে হবে। রাহুলের সাথে সম্পর্ক চুকে যাওয়ার পর প্রথম প্রথম বুকটা কেমন যেন ফাঁকা লাগতো শ্রেয়ার। এতগুলো বছরের চেনা একটা মানুষ এক নিমেষে পর হয়ে গেল। এটা ভাবলে মাঝে মাঝে রাতের দিকে মনটা খারাপ হতো, কিন্তু ও নিজেকে বেশি সময় দিত না। ভোর 4টায় উঠে পড়ার টেবিলে বসা, সকালের 2টো টিউশনি সেরে দুপুরে রান্নায় মাকে একটু সাহায্য করা, আর বিকেল থেকে রাত পর্যন্ত আবার একটানা পড়ানো।
এই রুটিনের মধ্যেও নিজেকে ডুবিয়ে রেখেছিল। এদিকে শ্রেয়ার বাবার শরীরটা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছিল। কারখানার খাটুনি আর বয়সের ভার দুটোই ওনার শরীরটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। ইদানিং ওনার প্রায়ই বুকে একটা চাপা ব্যথা হতো, কিন্তু সংসারের অভাবের কথা চিন্তা করে তিনি কাউকে কিছু বলতেন না। শ্রেয়া বাজার থেকে ওনার ব্যথার ওষুধ এনে দিলে তিনি হেসে বলতেন, কিছু না রে মা, গ্যাস্ট্রিকের ব্যথা, একটু গরম জল খেলেই ঠিক হয়ে যাবে। শ্রেয়া জোর করে ডাক্তার দেখানোর কথা বললে তিনি এড়িয়ে যেতেন। সেদিন রাতেও সব ঠিকঠাকই ছিল। গরমের রাত, লোডশেডিং হওয়ায় শ্রেয়া আর ওর মা হাত পাখা দিয়ে বাবাকে হাওয়া করছিলেন। বাবা শুয়ে শুয়ে শ্রেয়াকে বললেন, মারে, তুই কিন্তু পড়াশোনাটা ছাড়িস না। লোকে কত কি বলবে ওসব কানে নিস না। আমার বিশ্বাস তুই একদিন ঠিক সফল হবি। শ্রেয়া বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, তুমি একদম চিন্তা করো না তো বাবা, তুমি আগে ভালো করে ঘুমো। রাত 12টা নাগাদ কারেন্ট এলে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ল, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। ভোর 4টে যখন শ্রেয়ার অ্যালার্মটা বাজল, ও রোজকার মতো উঠে হাত মুখ ধুয়ে পাশের ঘরে গেল বাবাকে ডাকতে। বাবা সাধারণত ওর আগেই উঠে পড়েন। ও গিয়ে দেখল বাবা মশারির ভেতরে এক পাশ ফিরে শুয়ে আছেন। বাবা, ওঠো, চা বসাবো। শ্রেয়া বাবার পায়ে হাত দিয়ে ডাকল, কিন্তু পা দুটো কেমন যেন বরফের মতো ঠান্ডা ঠেকল। শ্রেয়ার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ও মশারির ভেতর ঢুকে বাবার গায়ে হাত দিয়ে ঝাঁকানি দিল। বাবা, বাবা, কথা বলছো না কেন? ওর চিৎকারে মা ধড়ফড় করে উঠে বসলেন। লাইটটা জ্বেলে ওনারা দেখলেন বাবার মুখটা একদম শান্ত, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ রাতে ঘুমের মধ্যেই হার্ট ফেল করে শ্রেয়ার বাবা মারা গেছেন। ওরা টেরটুকুও পায়নি। ভোরের আলো ফোটার আগে শ্রেয়াদের ছোট ঘরটা প্রতিবেশীদের ভিড়ে ভরে গেল। মালতী দেবী খাটের ওপর বসে পাথরের মতো হয়ে গেছেন। ওনার চোখ দিয়ে শুধু জল পড়ছে, কোনো আওয়াজ বেরোচ্ছে না। শ্রেয়া নিজেকে শক্ত করে ধরে রেখেছিল। ও জানতো ও ভেঙে পড়লে ওর মাকে দেখার আর কেউ নেই। পাড়ার কিছু ছেলে আর চেনা লোক এসে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে লাগলো। বাবার মৃত্যুর খবর পেয়ে 2-3 দিন পর দূর সম্পর্কের কিছু আত্মীয় স্বজন বাড়িতে এসে জুটল। শ্রাদ্ধ শান্তির কাজকর্ম সব মিটে যাওয়ার পর ওনারা যখন একসঙ্গে বসলেন, তখন তাদের আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়ালো শ্রেয়ার বিয়ে। শ্রেয়ার বড় পিসে মশাই চশমাটা ঠিক করতে করতে বললেন, হ্যাঁ গো মালতী, ঘরে প্রধান মানুষটা তো চলে গেল। এখন এই মেয়েটাকে ঘরে বসিয়ে রেখে তুমি একা কি করবে? এবার ওর একটা গতি করো। আমাদের চেনা একটা সম্বন্ধ আছে, পাত্রের বয়স একটু বেশি। ওর প্রথম পক্ষ মারা গেছে, কিন্তু রেলের চাকরি করে। এই অবস্থায় এর চেয়ে ভালো আর কিছু পাবে না। মালতী দেবী কিছু বলার আগেই শ্রেয়া ওখান থেকে উঠে এসে সোজা পিসে মশাইয়ের সামনে দাঁড়ালো। শ্রেয়া একদম পরিষ্কার গলায় বলল, পিসে মশাই, আমার বাবার শ্রাদ্ধের কাজ আজই মিটল। আমার মা এখনো শোক সামলে উঠতে পারেনি। এই সময় দাঁড়িয়ে আমি আমার বিয়ের কথা ভাবতে পারছি না। আর তাছাড়া আমি কোনো রেলের চাকরিওয়ালা বা অন্য কারো ওপর নির্ভর করে বাঁচতে চাই না। আমি নিজে চাকরি করব, তারপর বিয়ের কথা ভাবব। ছোট মামি পাশ থেকে মুখ বাঁকিয়ে বললেন, ও মা, মেয়ের অহংকার কত দেখো। এই বয়সে আর ঘরের এই অবস্থায় কেউ ভালো সম্বন্ধ দিচ্ছে, সেটাই ভাগ্য। তা না, উনি নাকি চাকরি করবেন। সরকারি চাকরি কি এখন বাজারে মুড়ি মুড়কির মতো পাওয়া যায়? এত জেদ ভালো নয় শ্রেয়া, পরে কিন্তু পস্তাতে হবে। শ্রেয়া দৃঢ় গলায় বলল, পস্তাতে হলে আমি পস্তাবো মামি, কিন্তু নিজের সিদ্ধান্ত আমি বদলাবো না। বিয়ের জন্য আমি আমার কেরিয়ার নষ্ট করতে পারবো না। আত্মীয় স্বজনরা শ্রেয়ার এই স্পষ্ট কথায় ভীষণ রেগে গেলেন। বড় পিসে মশাই উঠে দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, নিজের চরকায় নিজেই তেল দাওগে, আমাদের কি? আমরা ভালো চেয়ে বলতে এসেছিলাম, এখন চোরের মতো কথা শুনতে হচ্ছে।
আমরা আর এই বাড়ির কোনো বিষয়ে থাকবো না। আত্মীয়রা একে একে রাগ করে চলে গেলেন এবং ওনাদের সাথে যোগাযোগ রাখা বন্ধ করে দিলেন। শ্রেয়া দরজাটা বন্ধ করে এসে দেখল মা ওর ঘরের মেঝেতে বসে কাঁদছেন। শ্রেয়া মায়ের পাশে বসল। ও বলল, মা, আত্মীয়রা তো আমাদের বিপদে এসে চাল ডাল দিয়ে যাবে না। আমরা দুজনে যেমন কষ্ট করে চলেছি তেমনই চলবো। তুমি একদম ভয় পেও না। এখন শ্রেয়া আর শ্রেয়ার মা দুজনের ছোট সংসার তাদের। বাবার মৃত্যুর পর সংসারের আয় কমে গেল। শ্রেয়া সকাল বিকেল টিউশনির সংখ্যা আরও বাড়িয়ে দিল। তাতেও যখন কুলো ছিল না, মালতী দেবী তখন দুপুরে আর রাতে না ঘুমিয়ে বাড়িতে বসে ব্লাউজে হুক লাগানো আর বোতাম সেলাইয়ের কাজ আরও বেশি করে করতে লাগলেন। কাপড় দোকানদার ওনাকে বান্ডিল বান্ডিল ব্লাউজ দিয়ে যেত আর হুক লাগিয়ে সামান্য কিছু টাকা পেতেন। কোনো মতে টেনে টুনে সংসারটা চলে। অভাব তাদের চারিদিক থেকে ঘিরে ধরেছিল, কিন্তু শ্রেয়ার জেদ আর কঠোর পরিশ্রমের কাছে সেই অভাবও যেন হার মানতে বাধ্য হচ্ছিল। ও চাকরির বইগুলো নিয়ে রাতে যখন বসতো, ওর মাথায় তখন শুধু একটা কথাই ঘুরতো, ওকে এই পরিস্থিতিটা বদলাতে হবে। বাবার মৃত্যুর পর দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল। জীবনের চাকাটা কোনো কিছুর জন্যই থেমে থাকে না। শ্রেয়াদের জীবনেও থামেনি, তবে লড়াইটা দিন দিন যেন আরও কঠিন হয়ে উঠেছিল। পাড়ার লোকেদের বাঁকা কথা আর টিপ্পনি অবশ্য এখনও থামেনি। বিকেলবেলা শ্রেয়া যখন টিউশনি পড়াতে বের হতো, রোয়াকে বসা চেনা কাকিমারা একে অপরের কানে ফিসফিস করে বলতো, মেয়ের বয়স তো 27 ছুঁতে চলল, বাপটাও মরে গেল, তাও দেমাগ কমেনি, এখনও নাকি চাকরি খুঁজছে। এদিকে রূপ যৌবন সব তো ধুয়ে মুছে যাচ্ছে, শেষে ছাদনাতলায় বসবে কে? শ্রেয়া এসব কথা শুনতে পেত না তা নয়, কিন্তু ও কানে একটা অদৃশ্য তুলো গুজে রাখত। ওর লক্ষ্যটা এতদিনে অর্জুনের পাখির চোখের মতো পরিষ্কার হয়ে গেছে। সংসার চালানোর জন্য মালতী দেবীকেও প্রচুর খাটতে হতো। সারাদিন পিঠ বাঁকিয়ে ব্লাউজে হুক লাগানোর ফলে ওনার চোখের দৃষ্টিটা বেশ ঝাপসা হয়ে এসেছিল। একদিন রাতে খেতে বসে মালতী দেবী ওনার চশমাটা টেবিলের ওপর রেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। কি হয়েছে মা? চোখটা কি বেশি ব্যথা করছে? শ্রেয়া ভাতের থালাটা মায়ের দিকে এগিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো। মালতী দেবী চোখ দুটো হাত দিয়ে চেপে ধরে বললেন, না রে, ব্যথা তেমন নয়, তবে আজকাল সুতো সুচে কিছুতেই গলাতে পারি না, বড্ড ঝাপসা দেখি। আজ খোকন এসে বলে গেল হাতের কাজ নাকি ইদানিং একটু ঢিলে হচ্ছে, এভাবে চললে অন্য লোক দেখে নেবে। শ্রেয়ার বুকটা কেমন যেন মুচড়ে উঠল। ও মায়ের খসখসে বুড়িয়ে যাওয়া হাতটার ওপর নিজের হাতটা রাখলো। ও বলল, মা, তুমি কাল থেকে আর দুপুরের দিকে কাজ করবে না। আমি এই মাস থেকে আর একটা টিউশনি বাড়িয়েছি সুজয়দের বাড়িতে। ওর আরেকটা ভাইকেও পড়াতে বলেছে। আমাদের চলে যাবে, তুমি শরীরটা এভাবে নষ্ট করো না। মালতী দেবী মেয়ের মুখের দিকে তাকিয়ে একটা ম্লান হাসলেন। তিনি জানেন মেয়েটা ওর মুখের দিকে তাকিয়ে নিজের ওপর কতটা ধকল নিচ্ছে। সকালে 4টেয় উঠে নিচে পড়া, তারপর 6টা থেকে 9টা পর্যন্ত টিউশনি, আবার দুপুরে রান্নাবান্না সেরে বিকেল থেকে রাত 9টা পর্যন্ত একটানা ছোট ছোট বাচ্চাদের পড়ানো। একটা মানুষের শরীরে এত ধকল সয় না। ওনার নিজেরও মাঝে মাঝে মনে হতো সমস্ত সমাজটাকে ডেকে চিৎকার করে বলেন, আমার মেয়েটা কোনো পাপ করেনি, ও শুধু নিজের পায়ে দাঁড়াতে চাইছে। এরই মাঝে একদিন খবর এলো রাহুলের বিয়ে হয়ে গেছে। পাত্রী নাকি বেশ বড় ঘরের মেয়ে, অনেক টাকা পয়সা যৌতুক পেয়েছে। খবরটা শ্রেয়াকে দিয়েছিল ওর এক চেনা মাসি। ওর চোখে তখন এক অদ্ভুত কৌতূহল ছিল যে শ্রেয়া কেমন প্রতিক্রিয়া দেখায়, কিন্তু শ্রেয়া শুধু একটু আলতো হেসে বলেছিল, খুব ভালো কথা মাসি, ভগবান ওদের সুখে রাখুন। সেই রাতে ঘরে ফিরে শ্রেয়া একবারও কাঁদেনি। ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়েছিল। চোখের নিচে কালির দাগ, চুলে তেল দেওয়ার সময় পায় না, কিন্তু ওর চোখের ভেতরের সেই জেদের আগুনটা একটুও কমেনি। ও নিজের মনকে বলেছিল, যে কারণে ভালোবাসার মানুষ ছেড়ে গেল, সেই স্বপ্ন তো আমায় সত্যি করতেই হবে। কঠোর পরিশ্রমের পাশাপাশি শ্রেয়া প্রতিটা ফর্ম ফিল আপের দিকে কড়া নজর রাখত। ইন্টারনেট ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করার মতো বাড়তি টাকা সব সময় থাকতো না, তাই ও বান্ধবীদের বা চেনা ছাত্রদের ফোন থেকে মাঝরাতে নোটিফিকেশন চেক করত।
অবশেষে সেই বহু প্রতীক্ষিত প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হলো। শূন্য পদ অনেক, কিন্তু পরীক্ষার্থীর সংখ্যাও লাখো লাখো। পরীক্ষার আগের 2 মাস শ্রেয়া যেন আক্ষরিক অর্থেই খাওয়া দাওয়া ভুলে গেল। রাতের পর রাত জেগেও সিলেবাসের প্রতিটা খুঁটিনাটি মুখস্থ করেছে, অঙ্কের শর্টকাট ট্রিক্স প্র্যাকটিস করেছে। মাঝে মাঝে রাত 3টে-4টের সময় যখন ওর চোখ দুটো ঘুমের ঘোরে বুজে আসতো, ও উঠে গিয়ে চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে আবার টেবিল ল্যাম্পের আলোয় বসে পড়তো। ও জানতো এই সুযোগ হাতছাড়া হলে সমাজ ওকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। পরীক্ষার দিন সকালে মালতী দেবী মেয়ের কপালে একটু দইয়ের ফোঁটা দিয়ে কেঁদে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, তুই যত কষ্ট করেছিস মা, ভগবান যেন আজ তোর দিকে ফিরে তাকান। শ্রেয়া মায়ের পা ছুঁয়ে প্রণাম করে পরীক্ষার হলের দিকে রওনা হয়েছিল। ওর মনে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। পরীক্ষা কেমন হলো তা নিয়ে ও বাড়িতে এসে মাকে বেশি কিছু বলেনি, শুধু বলেছিল, মা আমি আমার সেরাটা দিয়ে এসেছি, বাকিটা ভগবানের ইচ্ছে। পরীক্ষা দেওয়ার পর শুরু হলো আরেক কঠিন পরীক্ষা, অপেক্ষা। প্রথম ধাপে পাশ করলেও ফাইনাল মেরিট লিস্ট বেরোতে আরও কিছুদিন সময় লাগবে। এই দিনগুলো যেন কাটতেই চাইতো না। প্রতিটা দিন শ্রেয়া এক বুক দুরু দুরু দুলুনি নিয়ে ঘুম থেকে উঠতো আর ভাবতো আজ কি রেজাল্ট দেবে। অবশেষে একদিন বিকেলবেলা শ্রেয়া তখন একটা ছাত্রকে অঙ্ক বোঝাচ্ছিল, ঠিক তখনই ওর ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। ওর কলেজের এক সহপাঠী অমিত ফোন করেছে। অমিতও পরীক্ষা দিয়েছিল। শ্রেয়া ফোনটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে অমিতের উত্তেজিত গলা শোনা গেল, শ্রেয়া, ফাইনাল মেরিট লিস্ট আউট হয়েছে রে, তুই কি লিস্ট দেখেছিস? শ্রেয়ার হাতের কলমটা হাত থেকে টুপ করে মেঝের ওপর পড়ে গেল। ওর বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ও কোনো মতে ঢোক গিলে বলল, না তো, আমি তো পড়াচ্ছি। কি হয়েছে অমিত? আমার নাম, তোর নাম প্যানেলিস্টের একদম ওপরের দিকে আছে রে, তুই সিলেক্টেড, তুই চাকরিটা পেয়ে গেছিস শ্রেয়া, অমিত চিৎকার করে বলে উঠল। অমিত আরও কি যেন বলেছিল, কিন্তু শ্রেয়ার কানে আর কোনো শব্দ ঢুকছিল না। ওর চারপাশের বাতাসটা যেন হালকা হয়ে গেল। ও ফোনটা টেবিলের ওপর রেখে আস্তে আস্তে পাশের ঘরে গেল। মালতী দেবী তখন মেঝেতে বসে একটা ব্লাউজে হুক লাগাচ্ছিলেন। ওনার পাশে সুতো আর বোতামের কৌটো ছড়ানো। শ্রেয়া মায়ের সামনে গিয়ে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল। ওর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। মালতী দেবী ভয় পেয়ে হাতের কাজ ফেলে মেয়ের কাঁধ ধরলেন। কি হয়েছে রে শ্রেয়া, অমন করছিস কেন? পরীক্ষা কি খারাপ হয়েছে? তা হোক গে মা, কাঁদিস না। শ্রেয়া নিজেকে ধরে রাখতে পারল না। ও মাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে মায়ের বুকের মধ্যে মুখ গুজে চিৎকার করে কেঁদে উঠল। তবে সেটা দুঃখের জল ছিল না, ছিল এক নারীর বহু বছরের অপমান, কষ্ট আর সফলতার জল। ও কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, মা, আমি চাকরিটা পেয়ে গেছি মা, আমি প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে গেছি। আমাদের আর কারো ব্লাউজে হুক লাগাতে হবে না মা, আমাদের কষ্টের দিন শেষ। মালতী দেবী প্রথমে যেন বিশ্বাসই করতে পারলেন না। ওনার হাতের ব্লাউজটা মেঝেতে পড়ে গেল। তারপর ওনার নিজের চোখ থেকেও বাঁধ ভাঙা জল নেমে এলো। ওনার মনে হলো ওনার মৃত স্বামী যেন ওপর থেকে ওনাদের আশীর্বাদ করছেন। তিনি মেয়ের মাথাটা নিজের বুকের মধ্যে আরও চেপে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলেন। জানলা দিয়ে বিকেলের মিষ্টি আলোটা এসে পড়ছিল সেই ছোট্ট চুন খসা ঘরটার দেওয়ালে, যেখানে এত বছর শুধু অভাব আর কান্নার বাস ছিল। আজ সেখানে এক নারীর লড়াইয়ের শেষ হাসি আর বিজয়ের আনন্দ মূর্ত হয়ে উঠল। শ্রেয়ার চাকরি পাওয়ার খবরটা যেন পাড়ায় এক নিমেষে রটে গেল। যে পাড়ার মোড়ে এতদিন শ্রেয়াকে নিয়ে ফিসফিসানি আর বাঁকা হাসির মেলা বসত, সেই মোড়েই এখন হঠাৎ করে আলোচনা চলল অন্য সুরে। যারা এতদিন বলতো মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, আইবুড়ো হয়ে থাকবে, তারা এখন চায়ের দোকানে বসে বলতে শুরু করলো, না, মেয়েটার কিন্তু জেদ ছিল বলতে হবে, এত কষ্ট করেও পড়াশোনাটা ছাড়েনি। রেজাল্ট বেরোনোর দিন 3-1 মাথায় বাড়িতে আবার সেই সব আত্মীয় স্বজনদের আনাগোনা শুরু হলো, যারা বাবার মৃত্যুর পর রেগে গিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। সেদিন বিকেলে শ্রেয়া যখন ঘরের টেবিলে বসে ওর জয়েনিং লেটার আর কাগজপত্রগুলো গুছিয়ে ফাইল করছিল, ঠিক তখনই ওর মেজো মামি আর বড় মাসি ঘরে ঢুকলেন। ওনাদের হাতে একটা মিষ্টির প্যাকেট। ওনারা সোজা এসে মালতী দেবীর পাশে খাটে বসলেন। মেজো মামি একগাল হেসে বললেন, হ্যাঁ গো দিদি, খবরটা শুনেই ছোটকে বললাম, দেখলে আমাদের শ্রেয়া ক্লাসের ফার্স্ট গার্ল ছিল। ও কি আর এমনি এমনি বসে আছে, ও ঠিক একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে, তা মিষ্টি মুখ করাও দিদি। মালতী দেবী কিছু বলার আগেই বড় মাসি শ্রেয়ার কাছে এগিয়ে এসে ওর মাথায় হাত দিয়ে বললেন, তা শ্রেয়া, পোস্টিংটা কোথায় দিল রে? বাড়ির কাছে পিঠে তো? তুই এখন সরকারি চাকুরে, এবার তো একটা ভালো ঘর বর দেখতে হয়। আমার চেনা এক পাত্র আছে, ছেলে ব্যাংক
ব্যাংকে আছে। মা বাবা বলছিল একটা চাকরিওয়ালা মেয়ে হলে ভালো হয়, তাই তুই রাজি থাকলে। শ্রেয়া হাতের ফাইলটা বন্ধ করলো ও বড় মাসির দিকে তাকিয়ে একদম শান্ত গলায় বলল, মাসি, বাবা যখন মারা গিয়েছিল তখন ঘরের অবস্থা দেখে তোমরা আমাকে একটা বয়স্ক রেলের চাকরিওয়ালার সাথে বিয়ে দিতে চেয়েছিলে। তখন তো আমার এই কেরিয়ার বা ইচ্ছের কোনো দাম তোমাদের কাছে ছিল না। আজ আমি চাকরি পেয়েছি বলে পাত্রের বাড়ির লোক চাকরিওয়ালা মেয়ে খুঁজছে। আমার বিয়ে নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না। যখন সময় হবে আমি আর মা দুজনে মিলে ঠিক সিদ্ধান্ত নিয়ে নেব। মাসি আর মামি একে অপরের মুখের দিকে তাকালেন। শ্রেয়ার এই স্পষ্ট কথার পর ওনাদের আর বসে থাকার মুখ ছিল না। মিষ্টির প্যাকেটটা টেবিলের ওপর রেখে ওনারা আর বেশিক্ষণ না দাঁড়িয়ে কোনো মতে বিদায় নিলেন। শ্রেয়া ওনাদের যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ও বুঝল এই সমাজ আসলে মানুষকে চেনে না, চেনে মানুষের সফলতাকে। তুমি যখন মেঝেতে পড়ে থাকবে তখন কেউ হাত বাড়িয়ে দেবে না, কিন্তু তুমি যখন নিজের ক্ষমতায় উঠে দাঁড়াবে তখন সবাই পাশে এসে দাঁড়ানোর বাহানা খুঁজবে। অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত দিন। শ্রেয়ার পোস্টিং হলো বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার দূরের একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জয়নিংয়ের দিন। সকালে শ্রেয়া একটা নতুন শাড়ি পরল, যেটা ও নিজের টিউশনে জমানো টাকাটা দিয়ে অনেক শখ করে কিনেছিল। মালতী দেবী আজ আর ঠাকুরের সামনে বসে কাঁদছেন না, ওনার চোখে আজ এক অদ্ভুত শান্তি। তিনি ঘরের কুলুঙ্গি থেকে প্রদীপটা জেলে শ্রেয়ার কপালে একটা চন্দনের ফোঁটা দিলেন। ভালোভাবে কাজ করিস মা, তোর বাবা আজ বেঁচে থাকলে কত খুশি হতো বলতো। ওনার গলাটা আবেগে একটু বুজে এলো। শ্রেয়া মায়ের পা ছুঁয়ে প্রণাম করে বলল, বাবা আমাদের সাথেই আছে মা। তুমি আজ থেকে আর একটাও ব্লাউজের হুক লাগাবে না। ওই সুতো আর বোতামের কৌটোটা আজকে আলমারির ভেতরে তুলে রেখে দাও। এখন থেকে তোমার মেয়ে এই ঘর চালাবে। মালতী দেবী চোখের জল মুছে হাসলেন। সেই জল দুঃখের নয়, এক বুক গর্বের। শ্রেয়া যখন স্কুলের গেট দিয়ে ভেতরে ঢুকলো তখন সকালের সোনালি রোদটা মাঠের ওপর এসে পড়েছে। প্রধান শিক্ষক মহাশয় ওর কাগজপত্র দেখে ওর হাতে জয়েনিং রেজিস্টারটা এগিয়ে দিলেন। সই করার সময় শ্রেয়ার হাতটা একটুও কাঁপেনি, বরং ওর মনে হলো ও যেন ওর জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করছে। সই পর্ব মিটে যাওয়ার পর ও যখন প্রথমবার ক্লাস 3 ঘরে ঢুকলো, এক ঝাঁক কচিকাঁচা ছেলে মেয়ে একসাথে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, গুড মর্নিং দিদিমণি। শ্রেয়ার বুকের ভেতরটা কেমন যেন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। এত বছরের অপমান, রাতের পর রাত জেগে পড়াশোনা, পেটের খিদে চেপে রাখা আর সমাজের হাজারটা খোঁটা, সব যেন এই একটা ডাকে এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। ও ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে দাঁড়ালো, চকটা হাতে নিয়ে ওর নিজের নামটা লিখলো। ছুটির পর বাড়ি ফেরার পথে মোড়ের মাথায় হঠাৎ একটা বাইকের হর্ন শুনে শ্রেয়া থমকে দাঁড়ালো। ও তাকিয়ে দেখলো রাহুল দাঁড়িয়ে আছে। রাহুলকে এখন বেশ কিছুটা ক্লান্ত দেখায়, ওর চোখে সেই আগের অহংকারটা আর নেই। রাহুল বাইক থেকে নেমে শ্রেয়ার সামনে এসে একটু ইতস্তত করে বলল, কেমন আছো শ্রেয়া? শুনলাম তুমি চাকরিটা পেয়েছো, কংগ্রাচুলেশনস। শ্রেয়া একটু হাসলো, একদম স্বাভাবিক সাধারণ হাসি। ও বলল, ধন্যবাদ রাহুল, আমি ভালো আছি। তুমি কেমন আছো? তোমার সংসার কেমন চলছে? চলছে একরকম। রাহুল মাটির দিকে তাকিয়ে বলল। ওর গলায় একটা অনুশোচনার সুর পরিষ্কার ধরা পড়ছিল। আসলে সেদিনের সেই সিদ্ধান্তের জন্য আমি সত্যি দুঃখিত শ্রেয়া। আমি যদি আর একটু অপেক্ষা করতাম। না রাহুল, যা হয়েছে ভালোই হয়েছে। শ্রেয়া ওর কথা মাঝপথেই থামিয়ে দিল। ওর গলায় কোনো রাগ বা ক্ষোভ ছিল না, ছিল এক পরম পরিপক্কতা। তুমি সেদিন বাস্তবতার কথা ভেবেছিলে আর আমি আমার আত্মসম্মানের কথা ভেবেছিলাম। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি তা শুধু নিজের জেদ আর পরিশ্রমের জোরে। তুমি তোমার জীবনে ভালো থেকো। শ্রেয়া আর এক মুহূর্ত দাঁড়ালো না, ও সোজা বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। ও যখন হেঁটে যাচ্ছিল ওর কাঁধের ব্যাগ আর হাঁটার ছন্দটার মধ্যে এক স্বাধীন স্বাবলম্বী নারীর আত্মবিশ্বাস জড়িয়েছিল। রাহুল অনেকক্ষণ ওর চলে যাওয়া পথের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। বিকেলে নরম আলোটা তখন শ্রেয়াদের বাড়ির উঠোনে এসে পড়েছে। শ্রেয়া যখন বাড়ি ফিরল ও দেখলো মা বারান্দায় বসে আছেন। ওনার চশমাটা টেবিলের ওপর রাখা, আর ওনার সামনে সুতো বোতামের কৌটোটা নেই। ওনার কোলে আজ শুধুই এক শান্ত বিকেল। শ্রেয়া ওর ব্যাগটা ঘরে টেবিলে রেখে মায়ের পাশে এসে বসলো। ও মায়ের হাতটা নিজের হাতের মধ্যে নিল। কি দেখছো মা? শ্রেয়া আলতো গলায় জিজ্ঞেস করলো। মালতী দেবী মেয়ের মুখের দিকে তাকালেন। ওনার মেয়ের চোখে আজ কোনো ক্লান্তি নেই, আছে এক সফলতার
উজ্জ্বল দীপ্তি। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কিছু না রে মা, আমি শুধু ভাবছিলাম আমার মেয়েটা আজ সত্যি সত্যি নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। সমাজকেও দেখিয়ে দিয়েছে যে একটা মেয়ের জীবনে বিয়েটাই শেষ কথা নয়, ও চাইলে নিজের ভাগ্য নিজে লিখতে পারে। জানলা দিয়ে আসা বাতাসটা তখন ঘরের পর্দাটাকে দোলাচ্ছিল। ঘরের কোণে বাবার সে পুরনো ছবিটার দিকে তাকিয়ে শ্রেয়া মনে মনে বলল, দেখো বাবা, আমি আমার ব্রত রাখতে পেরেছি, আমি পরনির্ভরশীল হইনি। সত্যি, একটা মেয়ের জীবনে বিয়েটাই একমাত্র লক্ষ্য বা পরিচয় হতে পারে না। অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকার চেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আত্মসম্মান নিয়ে বাঁচা অনেক বেশি গৌরবের। অর্থনৈতিক স্বাধীনতা মানুষকে কঠিন পরিস্থিতিতেও মাথা উঁচু করে বাঁচার শক্তি দেয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।